বিয়ের গল্প আমাকে ছাড়া বিয়ের গল্প কি করে শিখতে হবে? একটু দিয়ে যাও, জায়গা দাও আমাকে। ইট ওয়াজ লাইক আ 3 states marriage, not a 2 states marriage, 3 states marriage। কারণ আমরা পাত্র পাত্রী দুজনে থাকি ব্যাঙ্গালোরে। মাথায় হাত দিয়ে বাবা বসে গেল, আমি বরযাত্রী ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, এবার কি করব? আসাম বন্ধ ডাকা হয়েছে, একদিন দুদিনের না 100 ঘন্টার আসাম বন্ধ থাকবে। গায়ে হলুদের কিছু নেই, মানে কোনো রকম নিয়ম গায়ে হলুদ হয়েছে, মানে কোনো রকম নিয়মগুলো করতে হবে দেখে 2 দিনের মধ্যে নিয়ম সব করে ধরে আমাকে আজ পর্যন্ত এখন কথা শুনতে হয় যে বিয়ে করতে আমি নাকি এত উত্তেজিত ছিলাম যে আমি 3 দিন আগে চলে এসেছি, এদিকে বড় এসে শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছে। যখন টাকার ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেল তখন ইটস লাইক ও মাই গড, বিয়েটা জাস্ট হয়ে যাক। রাত্র 3টার থেকে আমরা একবার টাকা সবাই বাথরুমে, খালি একবার বাথরুমে যাচ্ছে, বাথরুমে পুরো বিয়েটা একটা টেনশনের উপর দিয়ে গেছে। যখন ফাইনালি ব্যাঙ্গালোরে এসেছি না, মা গো। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড ইভিনিং। আজকে এনার্জি একটু লো লাগছে আমাদের দুজনে। আমার মনে হচ্ছে ধুলার থেকে সর্দি, আমার একটু কাশি টাশি হচ্ছে, তবে শরীর খারাপ দিয়ে ব্লগটাকে স্টার্ট করব না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালোই আছি। আমরা ভালো আছি। আমরা জাস্ট অফিস থেকে এসে টায়ার্ড হয়ে গিয়েছি, আর আজকে যেন কোনোভাবেই কিচেনে ঢুকতে ইচ্ছা করছিল না। তো আমি অফিস ফিরতে ফিরতে রিমোকে বলেছি প্লিজ আজকে গিয়ে আমরা সামনে কোথাও খেতে যেতে পারি। এন্ড উই ডিসাইডেড কি চাইনিজ খেতে যাব। না, আই ডিড নট ডিসাইড, রিনি ডিসাইড করেছে, আমি পুরোটা অর্পণে ছেড়ে দিয়েছিলাম। আমার ইচ্ছা করলো যে চলো চাইনিজ। আমার এতটুকু এনার্জি নেই যে আমি ডিসাইড করব বা আমি মাথা লাগাবো। আমি ওকে বলেছি কোথায় যাবে বলো, চাইনিজ, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল বললো চাইনিজ। তাই বললাম চাইনিজের মধ্যে কি কোথায় যাবে বলো, তো সাংহাই কোর্ট যেটা আমাদের একদম বাড়ির কাছে। হ্যাঁ, আরেকটা অপশন আমি দিয়েছিলাম বেজিং বাইটস, যেটা একটু আমাদের যেতে হতো। ও বললো না এত দূরে যাবোই না, একদমই কাছাকাছি। তো এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে রেস্টুরেন্টে যাচ্ছি। এরকম আমরা লা কাসাতে একবার করেছিলাম, তো সেরকমই লাগছে। সেটা 2 বছর আগে, সেটা 2-3 বছর হয়ে গেল, হ্যাঁ 2.5 বছর। হ্যাঁ 2-2.5 বছর। এনিওয়েজ চলো আজকে আমাদের সাথে তোমরাও চলো সাংহাই কোর্টে। খুব সুন্দর, খুবই সুন্দর, হালকা হাওয়া চলছে, কোন কোণে ঠান্ডা নেই। তুমি এটা কেন করেছো আলো অনেকটা লাগলে ঠিক আছে। তো চলো এনিওয়েজ সাংহাই কোর্টে যাচ্ছি, নতুন রেস্টুরেন্ট, তোমাদেরকেও দেখাবো, আমরাও যাবো, আমরাও দেখবো, খাবো, তোমাদেরকেও দেখাবো কি কি খাচ্ছি। ফাইনালি কনফার্মেশনটা পাওয়া গেল। অনেক দিন ধরে তোমাদেরকেও বলেছি ডিমার্ট খুলবে, আমরাও নিজেদের মধ্যে জল্পনা কল্পনা, চারদিকে খবর রটে গেছে পাড়াতে। ওইখানে দেখতে পাচ্ছ আমাদের সোসাইটি, আর জাস্ট তার অপোজিটেই আছে ডিমার্ট। ওয়াও, এটা জাস্ট খুলছে। দেখো ভেতরে অনেক জিনিসপত্র অলরেডি রাখা হয়ে গেছে, এই যে কাউন্টারসও খুলে গেছে। নাইস, খুব বড় হবে না, ঠিক আছে, আমাদের জন্য খুব ভালো। আমরা মনে হচ্ছে এই মাসের বাজারটা ডিমার্ট থেকে করবো নাকি, কবে খুলে, কারণ কি কাউন্টার্স লেগে গেছে। দেখো ক্যাশ কাউন্টার সব লেগে গেছে এখানে, বিলিং কাউন্টারগুলো। তো আমাদের এই বাড়ির বাইরেটা কিন্তু সন্ধ্যাবেলাতে বেরোলে এত জমজমাট থাকে, প্রচুর গাড়ি ঘোড়া চলে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু তার সাথে খাবারের প্রচুর অপশন। এবার একটাই ভয়, প্রচুর ট্রাফিক হবে এখানটাতে, ট্রাফিক বাড়বে, রেন্টও বাড়বে। এক্স্যাক্টলি, এইটা মানে এটা একটা ভয়াবহ ব্যাপার। ব্যাঙ্গালোরে যখনই কিছু একটা এরিয়া ভালো হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভাড়াটাও ওরকমভাবে বেড়ে যায়। এই তো চলে এলাম আমরা সাংহাই কোর্ট, একদম বাড়ির কাছে। হাঁটতে হাঁটতেই রিনি এখানে নিচে দাঁড়িয়ে রয়েছে। এদিকে না, এদিক দিয়ে, পিছন দিক দিয়ে না যাওয়ার রাস্তা, ও এই সাইড দিয়ে, সরি, জানি না, কোনোদিনও আসিনি না। তো চলো, একদমই কাছে পিঠে একটা ভালো রেস্টুরেন্ট হলে ভালোই হয়। ঢুকতে এখানে একটা খুব সুন্দর চাইনিজ ল্যান্টার্নের পেইন্টিং করা, এত ভালো লাগছে এই ওয়ালটা দেখে, মানে ভীষণ সুন্দর, ভীষণ আর্টিস্টিক। অ্যান্ড লেটস এন্টার প্লিজ। চলো কোন দিকে বসবে বলো, যেখানে ইচ্ছা বসতে চাও বসো। এদিকে বসবে? কেমন লাগছে ফিশটা? খুব ভালো, ফাটাফাটি। এটা হচ্ছে চিলি গার্লিক ফিশ, আর ভীষণ ভালো খেতে, মানে ফার্স্ট বাইটটা ইজ মেল্ট ইন দ্য মাউথ। ঝাল ওটাও না, একটা হালকা সুইটনেস আছে, আর স্লাইসেসগুলো খুব ভালো লাগছে। ফিশের একটা না স্লাইস করে করে কাটা, তার জন্য জিনিসটা আরও বেশি খেতে ভালো লাগছে। এটা ক্রিস্পি ভাবও আছে। স্টার্টারটা এমনভাবে খাওয়া হয়েছে, এত টেস্টি ছিল, মনে হচ্ছে ওটা আরেকটা আনিয়ে খাই না একটাই। আর এখানে রয়েছে আমাদের আজকের মেন কোর্স। আমি অর্ডার করেছি একটা মিক্সড ফ্রাইড রাইস, এটাতে আছে চিকেন, প্রন অ্যান্ড এগ, তার সাথে আছে কুং পাও প্রনস,
অ্যান্ড রিনির মালয়েশিয়ান ফ্ল্যাট নুডলস প্রন করেছিল না কৈথো আমি একটু টেস্ট করবো আমি এটা টেস্ট করব আমার ফ্ল্যাট নুডলস ভীষণ ভালো লাগে খেতে আই এম আ ফ্যান অফ প্যাড থাই আজকে এখানে প্যাড থাই তোমার মোটা নুডলস পছন্দ না বিকজ আমার মোটা নুডলস আমার একদম ভালো লাগে না তো এটাও তো মোটা নুডলসই এটা ফ্ল্যাট ইট ইজ নাইস খুব ভালো খেয়েছি মানে খুবই ভালো খেয়েছি আর শুধু খাইনি খেয়ে আমার সাথে করে প্যাক করে নিয়েও যাচ্ছি মানে আমরা রিমো বা আমি যখন যাই মোটামুটি এরকম আমরা কোনো রেস্টুরেন্টে গেলে জেনারেলি দুটো মেইন কোর্স অর্ডার করি দুটো মেইন মানে একটা রাইস একটা নুডলস জেনারেলি চাইনিজে অর্ডার করি দুটো উঠে যায় রিনি যদিও নুডলসটা পুরোপুরি শেষ করতে পারে না কিছুটা আমি খাই কিন্তু আজকে শেষ করতেই পারছি না চলো তোমাদেরকে একটা আইডিয়া দিই যারা কলকাতা থেকে দেখছো যদি তোমরা হাটারি গেছো হাটারিতে যেভাবে কোয়ান্টিটি দেয় এখানে ওরকমই কোয়ান্টিটি প্রচুর কোয়ান্টিটি দিয়েছে তো মানে একটা তো স্টার্টার্সটা খেয়েছি স্টার্টার্সটা দুর্দান্ত ছিল তারপরে মেইন কোর্স আর শেষ করতে পারিনি একটু রাইস একটু নুডলস একটু মেইন কোর্সের গ্রেভি যেটা আমরা কুকপাও চিকেন নিয়েছিলাম অ্যাকচুয়ালি কুকপাও এটা আরেকটা ব্যাপার আছে কুকপাও প্রনস বলেছিলাম কুকপাও চিকেন দিয়ে দিয়েছে ঠিক আছে বাট টেস্টি ছিল তো কুকপাও চিকেনটাও শেষ করতে পারিনি সেটাও থেকে গেছে তো ভালো হয়েছে একদিকে আমাদের কালকে টিফিনেরও ব্যবস্থা হয়ে গেছে রিনির এখন একটু মুখ শুদ্ধি লাগবে তো মুখ শুদ্ধি কি এই আইসক্রিম খাবে না না ভেজে নিয়ে এসেছি তাহলে চলো এখানে এসএমএ যাই চলো এবার বিন্দু নেই বিন্দু নিয়ে বিন্দু খেতে খেতে বাড়িতে উঠবো এই একটাই কোল্ড ড্রিঙ্ক আছে যেটা রিনি খায় আমি শুধু বিন্দু খাই আর লিমকা ডিও মাউন্টেন ডিওটা খাই যেগুলোর মধ্যে একটু ফ্লেভার থাকে বিনা ফ্লেভারের কোনো কোল্ড ড্রিঙ্কই ও খায় না এইটা তো সবথেকে পছন্দ ওগুলো তাও মানে ওগুলো তাও অল্প অল্প খাই কিন্তু এটা সবথেকে বেশি পছন্দ বিন্দু এটাকে কে খাইয়েছিল তোমাকে প্রথমবার আমি মশলা কোল্ড ড্রিঙ্ক লাগে ডিনার করে বাড়িতে ফিরে একটুখানি রিল্যাক্স হয়ে বসলাম আর ভাবলাম তোমাদের সাথে বেশ অনেকদিন আড্ডা মারা হয়নি তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটু সময় বের করে আড্ডা মারি আর লাস্ট কিছুদিনের মধ্যে তো আমাদের বিয়ের ভিডিওটা তোমরা দেখেছো বিয়ের ভিডিওটা আমরা পোস্ট করেছি অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে অনেক কমেন্টসও পেয়েছি তোমাদের তো খুবই ভালো লেগেছে কিন্তু বিয়ের ভিডিও যখন তোমরা দেখেছো ভাবলাম বিয়ের গল্পটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমাদের বিয়ের গল্পটা শেয়ার করো তো ভাবলাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি এক সেকেন্ড আরে বিয়ের গল্প আমাকে ছাড়া বিয়ের গল্প কি করে শেয়ার হবে একটু দিয়ে যাও জায়গা দাও আমাকে ফ্রেমটাই নিয়ে নিল তো বিয়ের গল্প হচ্ছে তো আমি মানে বিয়েটা তো দুজনের তো একজন বিয়ের গল্প করবো এটা কি করে হয় আমি বুঝতে পারি না তুমি বিয়ের গল্প হয়েছে তুমি অন্য তো আড্ডা দেবে ইয়ে দেবে করে বসেছো এনিওয়ে তো বিয়ের গল্প হ্যাঁ চলো তুমি বলছিলে বলো আমি অ্যাটলিস্ট স্ক্রিনে থাকা উচিত তো বিয়ের গল্প বলতে তবে এটুকুই বলি যে এর আগে একটা লাইভের মধ্যে আমরা বলেছিলাম না আমরা আমাদের দেখা কি করে হয়েছে না হয়েছে তো সেইগুলো রিপিট করছি না যদি তোমরা আবার করে শুনতে চাও তাহলে পরে অন্য একটা ব্লগে বলে দেবো বা ওটা ওই পুরনো লাইভে একটু করে বলাই যেতে পারে না হলে মানুষে খেয়ে হারিয়ে ফেলবে তাই আচ্ছা ঠিক আছে আমাদের দেখা হয়েছিল 2018 সালে ম্যাট্রিমনি অ্যান্ড ভারত ম্যাট্রিমনি আর ফেসবুক দুটোর মিক্স করে একটা খিচুড়ি হয়ে দেখা হয়েছিল অ্যাকচুয়ালি সেই গল্পগুলো বলতে গেলে বিয়ের গল্পর মজাটা চলে যাবে তবে এটুকু বলছি যে আমাদের দেখা হয়েছিল 2018 সালে তারপরে আই থিঙ্ক 5-6 মাস বাদেই কিসের ডেট যেদিন দেখা হয়েছিল জুলাই 7th of জুলাই 8 জুলাই আমার সবসময় 7th মনে থাকে এনিওয়েজ তো জানি না আমার সবসময় 7th of জুলাই মনে থাকে কেন তো যাই হোক 7th of জুলাই আমাদের ফার্স্ট দেখা হয় 8th of জুলাই আচ্ছা 8th of জুলাই আমাদের ফার্স্ট দেখা হয় আর তারপরে আমরা খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করেছিলাম যে হ্যাঁ উই ওয়ান্ট টু স্পেন্ড আওয়ার লাইফস টুগেদার ইট বলে না when it clicks how when it right it's right when it is right it's right so yeah we realized that it is right তো আমরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়েছিলাম বাড়িতে জানাজানি করেছি বাড়ির মানুষরাও 6 মাসের মধ্যে আমাদের দুই ফ্যামিলি দেখা সাক্ষাৎ করে ইয়ে করে মোটামুটি বিয়ের কথা শুরু হয়ে গেছিল কিন্তু বিয়েটা হয়েছে তার 1 বছর বাদে মানে 2018-তে আর 2020 জানুয়ারিতে আমাদের বিয়ে হয়েছে এটা অলরেডি তোমরা বুঝতে পেরেছো 22 জানুয়ারিতে বিয়ে হয়েছে তো বিয়ে হওয়া নিয়ে আমাদের বিশেষ কোনো মানে দুই ফ্যামিলি থেকে কোনো রকমের আপত্তি কিছু হয় নাই কোনো রকমের ওই ড্রামা এন্ড অল দ্যাট নাথিং ওয়াজ দেয়ার হ্যাঁ খালি একটা কনসার্ন ছিল দুটো বাড়ির থেকে যে অনেকটা দূর এটার বাদে অন্য আই ডোন্ট থিংক ইন্টারস্টেট ম্যারেজ ইন্টারকাস্ট নয় ইন্টারস্টেট সো এটা একটা কনসার্ন ছিল স্টেটস হয়ে গিয়েছিল আমাদের মানে আমার বাড়ি হচ্ছে আসামের একদম ইস্টার্ন নর্থ ইস্টার্ন কর্নারে
আর আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের একদম নর্থ সাইডে। হ্যাঁ মানে ওটা তো তাও আসামের কাছে, মানে তুমি একদম সাউথে বললে তাও বুঝতাম, কিন্তু যাই হোক মানে মোটামুটি ধরে নাও 18 ঘন্টার একটা 18 ঘন্টা, হ্যাঁ আরো বেশি অ্যাকচুয়ালি, গুয়াহাটি টু 8 hours প্লাস 12 hours, অলমোস্ট 20 hours। তো মোটামুটি ধরে নাও 1000 কিলোমিটারের একটা ডিস্টেন্স। তো এই প্রান্ত আর এই প্রান্ত, এটার বাদে আই ডোন্ট থিঙ্ক দের ওয়াজ এনি মেজর কনসার্ন আমাদের দুটো ফ্যামিলির, এর বাদে কোনো কনসার্ন ছিল না। তো এই 1000 কিলোমিটারের রাস্তাটাকে কভার করার জন্য খুব সুন্দর একটা প্ল্যানিং আমরা করেছিলাম বিয়েতে, যাতে কিনা ডিস্টেন্স কভার হয়ে যায়, সুন্দর ট্রেনের টিকিট কাটা বলো, এবং সেগুলো প্রায় 3-4 মাস আগে থেকে সমস্ত প্ল্যান করা। যেটা একে তো যেটা এত ডিস্টেন্সের যখন বিয়ে, তো প্রতিটা জিনিস আমরা এই জন্য আমাদের বিয়ে যেটা মোটামুটি ডেট ঠিক হয়েছিল জানুয়ারি 2000 না নভেম্বরের 19 না সেটা বলছি না, মানে জানুয়ারি 2019 জানুয়ারি 2019 আমাদের বিয়ের ডেট ঠিক হয়, জানুয়ারি 2020 তে বিয়ে হওয়ার জন্য। তো একটা বছর আমরা পুরো সময় নিয়েছিলাম, কারণ আমরা দুজন থাকি ব্যাঙ্গালোরে। তো ইট ওয়াজ লাইক আ 3 states marriage, not a 2 states marriage, 3 states marriage, কারণ আমরা দুজন পাত্র পাত্রী দুজনে থাকি ব্যাঙ্গালোরে, পাত্রর বাড়ি হচ্ছে আসামে, পাত্রীর বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তো 3টা স্টেটের মধ্যে সব কোঅর্ডিনেট করে সবকিছু অ্যারেঞ্জ করে বিয়ের ব্যাপার ছিল। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক। প্লাস তোমরা অলরেডি জানো যে আমার বাড়িতে তো আমরা 3জনই ছিলাম মেজরলি সব অ্যারেঞ্জমেন্ট করার। হ্যাঁ, তার সাথে সাথে বাকিরা হেল্প করেছে, এটাও মানুষ অস্বীকার করবো না। তখন মামাম ছিল, ছিল, সবাই হেল্প করেছে, কিন্তু মেজর প্ল্যানিং এগুলো সব কাজকর্ম সব আমি, মা, ভাই আমাদের মধ্যে দৌড়াদৌড়ি করে করেছে। আর ওর বাড়িতেও তখন মানে মা বাবারও বয়স হয়েছে, তো মা বাবারই সবটা দায়িত্ব নিয়ে দি ভাই এই 3জনই সবটা এদিকে হ্যান্ডেল করেছে। তো এনিওয়েজ যখন প্ল্যানিং সব স্টার্ট হয়, অ্যাজ ইউজুয়াল একটা বিয়ে এক্সিকিউট করা মানে হল বুকিং আমাদের হয়ে গেছিল এপ্রিল মাসে, মার্চ মাসে ইনফ্যাক্ট, মানে প্রচুর আগে। এবং তার সাথে সাথে গাড়ি বুক করা বা যা যা দরকার হয়, গাড়ি বুকিং সব আমাদের সুন্দর হয়ে গেছিল। ট্রেনের টিকিট কাটা, ট্রেনের টিকিট 3-4 মাস আগে থেকে কেটে রেডি, বরযাত্রী যাবে 45 জনের বরযাত্রী লিস্ট ছিল আমাদের আসাম থেকে যাওয়ার টিকিট, কিভাবে সবকিছু সুন্দর ছিল। এইবার একদম একটা বিশাল বড় ব্যাপার। এবার তোমাদেরকে বলছি, আমাদের বিয়ে ঠিক 1.5 মাস আগে ডিসেম্বর থেকে আসামে সিএ নিয়ে প্রচন্ড উৎপাত। সবাই নিউজ জানো, দেখেছে, এবং সেই গন্ডগোলটা সবাই প্রচন্ড উৎপাত। আর যেদিন থেকে এক্সাক্ট যে দিন থেকে সিএ এর উৎপাত শুরু হয়েছে 11th of December, সেদিন আমার এই যে রাহুল আর অপর বিয়ে ছিল, সেখানে ওই আর আমরা যেতে পারিনি তখন, কারণ 1 মাস বাদে আমাদের আবার ছুটি নিয়ে আমাদের নিজেদের বিয়েতে যেতে হবে, তো বিয়েতে যেতে পারিনি। যাই হোক, এইবার তোমাদের কাছে আসছি মেইন টপিক অফ ডিসকাশন নিয়ে, আমাদের বিয়ের আগে গল্পটা। তো 10th of January ছিল আমার টিকিট, বিয়ের করতে যাচ্ছি, সুন্দর করে পৌঁছলাম শিলিগুড়িতে। আর তোমরা জানো যে আমাদের প্রচুর আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়, তো আমি মানে যে যারে আইবুড়ো ভাত খাচ্ছি, যা কিছু পুজোর ফিনিশিং, বিয়ের ফিনিশিং টাচ সেগুলো সব দেওয়া হচ্ছে। 15 তারিখে 15th of January আমি গেছি বাড়ি। আচ্ছা হ্যাঁ, 15th of January ও বাড়ি গেছে, এবং তারপরে 16 তারিখে বাড়িতে পুজো ছিল না, বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল। তোমাদেরকে এখানে ছোট ছোট ফটোস ওখান থেকে যদি দিতে পারি আমি দিয়ে দেবো, এখানে এদিকে যেদিকেই পারবো জায়গা পাবো। আর আমার আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল মাসিমণির বাড়িতে, তো আমি সুন্দর সেজে গুজে যাবো আর কি। সেই মুভমেন্টে সন্ধ্যেবেলাতে হঠাৎ একটা ফোন আসাম। তো সকাল থেকে সুন্দর আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বাড়িতে, সত্যনারায়ণের পুজো, মা সুন্দর করে একটা বিশাল বড় করে পুজো টুজো রাখিয়েছে, যে বিয়ের শুভ অনুষ্ঠান যখন শুরু হবে পুজো দিয়েই হবে। আর সেই শুভ অনুষ্ঠান শেষ হয়েছে, বিকালবেলা আমরা সবাই প্রসাদ খেয়ে একটু বসেছি, আড্ডা দিচ্ছি, হঠাৎ করে আমার ফোনের মধ্যে মেসেজ আসে। ফার্স্ট মেসেজ যে আমাদের যে বরযাত্রীর ট্রেনটা, কামরূপ এক্সপ্রেসে আমাদের ট্রেন ছিল, মানে টিকিট করা ছিল, কামরূপ এক্সপ্রেস ক্যান্সেল হয়ে গেছে। পুরো ট্রেনটাই ক্যান্সেল, বেসিক্যালি ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। এবার তারপরে আমরা অবভিয়াসলি সাথে সাথে প্যানিক মোডে চলে গেছি। এতজন মানুষ, 40-45 জন মানুষ, ট্রেন ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি করে যাওয়া হবে? এটা নিয়ে বিশাল ওদের বাড়িতে জানাজানি হলো, হলো। এবার বিয়ে কি করে হবে? মাথায় হাত দিয়ে বাবা বসে গেল, আরে বরযাত্রীর ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, এবার কি করব আমরা? তো অবভিয়াসলি বরযাত্রীর ট্রেনের মধ্যে আমারও যাওয়ার ছিল, তো আমাদের বেরোনোর কথা ছিল 20 তারিখে। তো 20th January আমরা বেরোবো, 21 তারিখে পৌঁছাবো, 22 তারিখে বিয়ে। বিশ্বাস করো, এমন ঘটনা 20 তারিখের ট্রেনটাই শুধু ক্যান্সেল হয়েছে, তার আগের দিনের, তার পরের দিনের, ইভেন ওই পুরো মাসে
একটা ট্রেনও কিন্তু ক্যান্সেল হয়নি, একটা মাত্র ক্যান্সেল হয়েছে, সেটা কিন্তু বরযাত্রী ট্রেন। ঠিক আছে, তো চলো এটা হলো। এবার এটা নিয়ে অবভিয়াসলি বাড়িতে বিশাল প্যানিক ছড়িয়ে গেছে, কি করা হবে, কিভাবে করা হবে। কান্নাকাটিও করেছে। আমি একটু না, মানে তখন আমার মাথায় এটা ছিল বিয়ে করতে যাবো আর এই কাজটাও কি সুস্থ মতো হবে না, আমার মাথায় এটা ছিল যে মানে আমার প্রতিটা কাজে বাধা, তো এটাতেও বাধা। এনিওয়ে সব এগুলো চলো ছেড়ে দিয়ে আসলাম। তারপরে 2-3 ঘন্টার মধ্যে আমরা প্ল্যানিং করছি যে এইভাবে আর কি ট্রেন করা যায়, কিভাবে করা যায়, কিভাবে ম্যানেজ করা যায়। ইতিমধ্যে হঠাৎ করে নিউজের মধ্যে খবর আসে আসামে, তখন অবভিয়াসলি সিএ এর উৎপাত চলছে, এটা অলরেডি বলেছিলাম। মানে এতটাই গন্ডগোল ছিল, আমরা যদি তোমাদেরকে একটু মানে মনে করায় ব্যাপারটা, আগুন লাগিয়ে দিচ্ছিল, স্টেশন পুড়িয়ে দেওয়া হচ্ছিল, রাস্তাঘাটে গন্ডগোল চলছিল, ট্রেন লাইন দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যেই ট্রেনগুলো চলছিল এমনও হয়েছে যে মাঝ রাস্তায় আটকে দেওয়া হচ্ছিল, মানে বিষয়টা টেনশনের সিচুয়েশন ছিল। তখন হঠাৎ করে আবার নিউজ আসলো যে আসামে আসাম বন্ধ ডাকা হয়েছে, যেটা আমরা আসাম বন্ধ ভারত বন্ধ যেরকম বলি, তো আসাম বন্ধ ডাকা হয়েছে। 1 দিন 2 দিনের না, 100 ঘন্টার আসাম বন্ধ থাকবে। আর সেটা হচ্ছে ইমিডিয়েট 18 তারিখ থেকে, মানে 16 তারিখের কথা বলছি, 18 তারিখ থেকে 100 ঘন্টার জন্য আসাম বন্ধ। তো বুঝতেই পারছো মানে কোনোভাবে আমরা বের হতে পারবো না, বিয়ের জন্য যেতেই পারবো না, তো বিয়ে হবে কি করে। তখন আমার বন্ধু, ওকে ডাকা হলো, আমার পাড়াতেই থাকে, আমার ছোটবেলার বন্ধু, একসাথে পড়া আকাশ, ওকে ডাকা হলো বাড়িতে। আর তখন সবাই মিলে আলোচনা চলছে কিভাবে কি ম্যানেজ করা হবে কি না হবে। হঠাৎ করে ডিসাইড করা হলো যে বরকে তো যেতেই হবে বিয়ে করতে। তো এই জন্য আকাশ ওরা যাচ্ছিল দার্জিলিং। বাই দ্য ওয়ে ছোট্ট একটা ইনফরমেশন, আমার যে বন্ধু, আমার খুব ভালো বন্ধু আকাশের বিয়েও 22শে জানুয়ারি, বাস 1 বছর আগে হয়েছিল। মানে তো ওর বিয়েতে গিয়ে তখন আমার বিয়ে ঠিক হয়েছে 22শে জানুয়ারি, সেম ডেটে বিয়ে। তো আমাদের দুজনের বিয়ের ডেটটা একই। তো কি বলছিলাম ভুলে গেলাম। ও হ্যাঁ, তো ফাইনালি আকাশ একটা সাজেশন দিল যে ওরা ওদের ফার্স্ট অ্যানিভার্সারির জন্য ওরা যাচ্ছিল দার্জিলিং বেড়াতে। 18 তারিখে ওরা ফ্লাইটে যাচ্ছে, আর্লি মর্নিং ফ্লাইট, মানে 10টার সময় ফ্লাইট। তো ওই ফ্লাইটটা যেহেতু বন্ধ থাকবে, এই কারণে ওরাও ভোরবেলা বেরোবে এখান থেকে, যেন মানে ভোর 6টার আগেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এয়ারপোর্টে, ডিব্রুগড় এয়ারপোর্টে গিয়ে আমরা বসে থাকবো, 10টার সময় ফ্লাইট ধরবো, ওইভাবে যাবো। তো এটাই প্ল্যান করা হলো যে আকাশের সাথে আমরাও সকাল 18 তারিখে, বিয়ে 22 তারিখে, 18 তারিখেই আমরা 4 দিন আগে, হ্যাঁ আমরা এখান থেকে, আমরা বলতে শুধু আমি, বনু আর ভাই, আমরা 3 জন বাস এখান থেকে ফ্লাইটে করে কোনো রকম শিলিগুড়ি গিয়ে পৌঁছাবো। তো সেটাই হলো। তখন একটা খুব ভালো ফ্লাইট চলতো বিস্তারার, তো এটা ডিব্রুগড় টু দিল্লি যেত ভায়া শিলিগুড়ি, মানে বাগডোগরা। তো ওই ফ্লাইটে আমরা ইমিডিয়েট টিকিট করলাম 3 জনের। আমার ভীষণ মন খারাপ যে আমার বিয়েতে কেউ থাকতে পারবে না, মানে আমার মাসি মামা সবার ফ্যামিলি তখন বাড়িতে, যে বরযাত্রী যাবে সবাই এক্সাইটেড, ভাই বোন সবেরা। কিন্তু আনফর্চুনেটলি এইভাবে প্ল্যান করতে হলো যে আমরা বেরোবো, পরে ওরা যদি আসতে পারে তাহলে কোনো রকম ব্যবস্থা করে আসা হবে, এই করা হবে ওই করা হবে, এইভাবে বাস ইমিডিয়েট পরের দিন গায়ে হলুদ কোটা সব মানে একসাথে। গায়ে হলুদে যদি না, গায়ে হলুদের কিছু নেই, মানে কোনো রকম নিয়মগুলো গায়ে হলুদ হয়েছে, মানে কোনো রকম নিয়মগুলো করতে হবে দেখে 2 দিনের মধ্যে নিয়ম সব করে টোরে আমি ওখান থেকে বিয়ের সাজে 18 তারিখ ভোরবেলা সেজেগুজে বেরিয়ে পড়ি বিয়ে করতে। 18 তারিখেই আমরা পৌঁছে যাই শিলিগুড়ি পৌঁছানোর পর তারপরে 4টে দিন, মানে বিয়ে পর্যন্ত 22 তারিখ পর্যন্ত, নেক্সট মাঝখানে 3টে দিন আমরা বাস শিলিগুড়িতে ঘোরাঘুরি করেছি। না ঘুরতে গেছে ভগবান, লিটারালি আমাকে আজ পর্যন্ত এখন কথা শুনতে হয় যে বিয়ে করতে আমি নাকি এত উত্তেজিত ছিলাম যে আমি 3 দিন 4 দিন আগে চলে এসেছি, এদিকে বড় শিলিগুড়িতে ঘুরে বেড়াচ্ছে, পুরো গাজলডোবা গেছি, কোথায় না ঘুরেছে। আর মানে গল্পটা বলো তোমাদের। ঘোরার কিছুই গল্প নেই, ওই গাজলডোবা মানে ওখানে বসে থেকে কি করবো, তো বিয়ের আগে তো এমন কিছু নেই, আর ওখানে নিয়ম কানুনেরও কিছু নেই, আমরা 3 জনই আছি ওখানে। তার উপরে এখন আরেকটা জিনিস কথা অ্যাড করি, অভ্র এখান থেকে ব্যাঙ্গালোর থেকে যাওয়ার কথা বিয়ের আগে, তো ডাইরেক্ট ও বাগডোগরাই যাবে, ওইটাই প্ল্যান ছিল। এবার অভ্রকে আমরা ফোন করলাম যে আমরা এইভাবে এই পরিস্থিতি হয়েছে, তো তুমি পারলে 1-2 দিন আগে চলে আসো, এন্ড হি অ্যাগ্রিড থ্যাঙ্কফুলি, খুব সুন্দর ম্যানেজ করেছে। ও ইমিডিয়েট রিশিডিউল করলো যে ও 22 তারিখে বিয়ে, তো ও আমরা 18 তারিখে বলছি, ও 20 তারিখেই পৌঁছে যাবে করে প্ল্যান করেছে, 20 তারিখ বিকেলে পৌঁছাবে। এবার ও বেরিয়েছে,
সুন্দর এখান থেকে 20 তারিখের ফ্লাইট রিশিডিউল করে ভায়া কলকাতা। এবার যেই কলকাতা পৌঁছেছে শীতের দিন, কলকাতা পৌঁছিয়ে ফ্লাইট আর ক্যান্সেল হয়ে যায়, মানে এটাও ক্যান্সেল। কলকাতাতে বেচারা আটকে গেল একদিন। এক অপশন দেওয়া হচ্ছিল যে নেক্সট ফ্লাইট যেটা আছে সেটা তাকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাবে, চেন্নাই থেকে নাকি বাগডোগরা আসবে। তো সেটার জন্য ও পরের দিনই পৌঁছাতো, তো ও অপ্ট করলো যে না আমি কলকাতায় থাকবো, আবার উল্টো কেন আমি চেন্নাই যাবো। তো কলকাতাতে ও রাত কাটালো, পরের দিন সকালবেলা ও আবার বাগডোগরা আসলো। তো বেসিক্যালি ওই যেটা 20 তারিখে ওর পৌঁছানোর কথা ছিল ও বেচারা আসতে পারলো না, ও এসে পৌঁছালো 21 তারিখ। 21 তারিখে আসার পর সেই আমরা ওই মানে 21 তারিখে আমরা পুরো শিলিগুড়ি চষে বেরিয়েছি, লিটারালি চষে বেরিয়েছি। আমাদের একটা এত এক্সাইটমেন্ট চলছে, এই হচ্ছে আমার যে কি এক্সাইটমেন্ট চলছে আমি বুঝতে পারছিলাম না। মানে সত্যি শুড আই বি হ্যাপি যে আই এম গেটিং ম্যারিড, অর শুড আই বি স্যাড যে আমার বিয়েতে অ্যাকচুয়ালি কেউ থাকতে পারছে না। মানে আমার একদম কাছের মানুষ বলতে এরাই ছিল, মানে বনু ছিল, ভাই ছিল, অভ্র ছিল, তার সাথে বিয়ের দিন রাহুল আর অপো এখান থেকে ফ্লাই করে গেছে। ওদের প্ল্যান ছিল যেটা ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট ওরা ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট শিলিগুড়ি ফ্লাই করে গেছে। না 22 তারিখেই পৌঁছেছে, 22 তারিখেই ওরা পৌঁছেছে। আর কলকাতা থেকে স্বপন আঙ্কেল আর মোমান্টি গিয়ে পৌঁছেছে আগের দিন। মানে কি যে একটা রিলিফ পেয়েছিলাম যে অ্যাটলিস্ট কেউ তো আছে। আর কলকাতা থেকে আমার এক মাসি আর মেশো গেছিলেন তখন, মানে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। গুয়াহাটির থেকে আমার এক মাসি মেশো এসেছিলেন, প্লাস আমার মামা, মানে ওরা ড্রাইভ করে এসছে, যেহেতু ওখান থেকে আর কিছু অপশন নেই। গুয়াহাটির থেকে ড্রাইভ করে আমার বিয়েতে জাস্ট থাকার জন্য এসেছে, কারণ আর কেউ ছিল না। তো যেখানে 45 পিরিয়ডটাতে একটা টেনশন, বাবা আবার কি হয়েছে, যখন টাটার ফ্লাইটটাও ক্যান্সেল হয়ে গেল তখন ইটস লাইক ও মাই গড এবার বিয়েটা জাস্ট হয়ে যাক, সুস্থ হবে। আমার মা তো পারলে ওদিনকে তখনই বলছে আজকে রেজিস্টারকে ডাকো, আজকে সই করে মানে হয়ে যাক, আর কোনো বাধা চাই না। তো আমাদের এইগুলো হয়েছে অসুবিধা, কিন্তু যাই হোক সবকিছুর মধ্যে দিয়ে বিয়েটা হয়ে গেছে। বিয়ে হয়ে এখন 5 বছরও কাটি ফেলেছি এরকমই উঁচু নিচে অনেক রাস্তা দিয়ে। তবে কিন্তু এখানেই শেষ হয়নি, এসব হলো সুন্দর। আমরা আবার পরের দিন, যেহেতু আমরা কয়েকজন মানুষই ছিলাম, আমরা আবার বিয়ের পরের দিনই ফ্লাইট করে আবার আমরা যাই। তোমার বিয়ের আগের দিনে পেট খারাপ হয়েছিল সেগুলো তো মানে ঠিক আছে, বিয়ের ইনসিডেন্ট, বিয়ে বাড়িতে এগুলো হয়েই থাকে। এটা আমি বলবো না, বরের বিয়ের বাড়িতে সবার পেট খারাপ। মানে এই যে বললাম 21 তারিখে আমরা তো খেয়েছে এরা, লাইক শিলিগুড়িতে প্রচুর ভালো এসব স্ট্রিট ফুড পাওয়া যায়। ভালো রেস্টুরেন্টে না, স্ট্রিট ফুড আমার আইডিয়া নেই, কারণ আমি এখন ওখানে অবভিয়াসলি থাকি না। তো আরেকটা কথা বলে দিই, শিলিগুড়িতে আমার এক দাদু থাকেন, মানে আমার যে নিজের দাদুর ভাই থাকেন। তো সম্পর্কে আমার মাসি হয়, কিন্তু বন্ধু বান্ধবীর মতো ঋতু। তো ওকে হ্যাঁ আমার থেকে ছোট ও বয়সে, তো ও থাকে। তো ও ওকে বলেছে তুই চল আমাদের সাথে। আর শিলিগুড়ি পুরো চষে বেরিয়েছে, লিটারালি আমরা বিয়ের আগের দিন পুরো শিলিগুড়ি চষে বেরিয়েছি। অভ্র ছিল, আমরা বিধান মার্কেটে সিঙ্গারা, জিলাপির থেকে আরম্ভ করে মোমো, চাউমিন, রোল, কি মানে ভাপা পিঠা কি না খেয়েছি, যা চোখের সামনে পড়েছে তাই খেয়েছি। আবার কোন ভাতের তো খুব ভালো পাইস হোটেল শিলিগুড়িতে তো খুব ফেমাস, এই বড় বড় পেটির পিছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তারপরে এগুলো খেয়েছি। খেয়ে তারপরে এত ভালো লেগেছিল। হ্যাঁ আমাদের ওই হোটেলটা ছোট্ট একটা হোটেল, এত ভালো লেগেছে ওখানে খাওয়া। আমরা বলেছিলাম রাতেবেলা প্লিজ একটু ভালো মাংস বানাবেন, আমরা যাবো। এবার খেয়ে এত পেট ভরে আছে যে সাহসও হচ্ছে না যাবো, কিন্তু যত কথা দিয়ে এসেছি, বলে এসেছি। আবার রাত্রেবেলা 11টার সময় আমরা 3 জন গিয়েছি, গিয়ে খেয়েছি। তার সাথে সাথে গরম রসগোল্লা, গরম লালমোহন গীতা সুইটসের থেকে, এত সব খাওয়ার পরে রাত্র 3টার থেকে আমরা সবাই বাথরুমে, খালি একবার করে বাথরুমে যাচ্ছি, বাথরুমে আমাকে বলছে পরের দিন যদি কেউ দধি মঙ্গলে সকালে বলছে সবার পেটে, না এটা তো 21 তারিখে সবার পেটের অবস্থা টাইট। আর আমাদের বাড়িতে 21 তারিখ থেকে, মানে আমরা তো এমনিতে বিয়েতে তো খাওয়া দাওয়া চলতেই থাকে 3-4 দিন আগে থেকে, আর 21 তারিখ থেকে অ্যাকচুয়াল দারুণ মেনু সব স্টার্ট ছিল। আইবুড়ো ভাত ছিল বলে তখন আমাদের 4 জনের অবস্থা খারাপ, আমি, ভাই, পিয়া আর মানে আমাদের অবস্থা খারাপ। সব মিষ্টির দোকানে গিয়ে একটার পর একটা বাটি খাচ্ছে। একদিনকে কি হয়েছে, আই থিঙ্ক 19 তারিখ না 20 তারিখে মনে হয়, নাকি তাতা আসার পরে 20 তারিখে এটা যেদিনকে তাতার পৌঁছয়, সেই দিনকে আমি সেলনে গেছি, কারণ আমার তখন সেলনে এই ধরো চুলের একটু থ্রেডিং, ওয়্যাক্সিং এসব চলছে, প্লাস আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম। আমি সুন্দর পার্লার থেকে ফিরছি, উমা দেখি আরে এগুলো তো চেনা লাগছে, আমার মানে বাড়ির মোড়ের মিষ্টির দোকানে দাঁড়িয়ে এরা মিষ্টি খাচ্ছে। আর একটা মিষ্টি না, মানে একটা গরম মানে তখন একেবারে শীতের দিন,
গরম গরম রসগোল্লা হচ্ছে, একটা সবাই বলেছে প্রথমে একটা খাবো, খেয়ে এত ভালো লেগেছে দাদা আরো একটা করে, মানে এক নাগারে 3টা 4টা করে মিষ্টি, মানে এত সব খাওয়ার পরে যে আমরা সুস্থ মতো বিয়ে করে উঠতে পেরেছি। মা আবার টিফিন ক্যারিয়ার করে ওর জন্য আবার খাবার পাঠাতো, মানে সবার জন্য, যে টিফিন ক্যারিয়ারটা হারিয়ে গেছে, হ্যাঁ সেটা হারিয়ে গেছে। এরকম এই সিচুয়েশন খালি খেয়েছে, তারপরে বিয়ের আগের দিন থেকে পেট খারাপ, আর কিছু খেতে পারছে না, এবার বিয়ের দিন কি করে খাওয়া হবে। সবাই খেয়েছে, সবাই ভালোভাবে বিয়ে হয়েছে। বিয়ের পরে আমরা বাড়ি পৌঁছেছি, সেই ফ্লাইটে করেই আমরা গেছি, সবাই ফ্লাইটে করে ফ্লাইটে, তারপরে আমরা গিয়ে পৌঁছালাম। তারপরে আমাদের আসামে তোমরা জানোই 26 জানুয়ারিতে, মানে বেসিক্যালি আমাদের রিসেপশনটা হওয়ার কথা ছিল 26 জানুয়ারি, 22 তারিখে বিয়ে, 23 তারিখে আমরা গিয়ে বাড়ি পৌঁছাই। মাঝখানে 24 তারিখ আর 25 তারিখে অ্যাকচুয়ালিতে আমাদের ইয়ে হয়, 25 তারিখে আমাদের চতুর্থ মঙ্গল হয়, ওদিনই রিসেপশনটা হয়। কিন্তু 25 তারিখে মানে আমাদের আগে যেটা প্ল্যান ছিল, আমরা ট্রেনে করে যাব পুরো বরযাত্রী নিয়ে, তো যে সেই হিসাবে এক্সট্রা লাগবে বলে একটা সময় তো আমরা গিয়ে পৌঁছানোর কথা ছিল 24 তারিখে, তো 24 তারিখে গিয়ে আমরা পৌঁছাবো। তো এই কারণে আমরা 24 তারিখে পৌঁছে, আবার 25 তারিখে রিসেপশন, সবাই টায়ার্ড হয়ে থাকবে, তো একটা দিন বাদ দিয়ে আমরা করবো, তো 26 তারিখে করার প্ল্যান। কিন্তু এটা আবার যেটা বলছি যে আসামে 26 জানুয়ারি বা যারা তোমরা আসাম থেকে দেখো তারা হয়তো জানবে ওখানে ভীষণ বন্ধ, মানে এইসব 26 ওখানে ওই ইয়ের জন্য অসুবিধা হয়, তো সেই কারণে আমরা ওটাকে 27 তারিখে রাখি রিসেপশনটাকে আরেকটা দিন বাড়িয়ে। কিন্তু স্টিল আমরা রিসেপশনের দিন আমরা ডাউটফুল ছিলাম এই যে বন্ধের জন্য, আবার কারণ বন্ধ ডাক পড়েছিল, আর এটাই বলা হয়েছিল যে সেদিনও বন্ধ থাকবে, 26 জানুয়ারি 27 জানুয়ারি বন্ধ থাকবে। তো মা ওরা ট্রেনে করে এখান থেকে গেছে, শিলিগুড়ি থেকে মার্ঘেরিটা গেছে। যাওয়ার পরে ওখানে সকালবেলা কিছু গাড়ি পাওয়া যাচ্ছে না, কিছু না, মানে কিভাবে আমরা ম্যানেজ করবো। সকাল সকাল একটা গাড়ি বলা রাখা ছিল মার্ঘেরিটার থেকে, সে একদম ভোর 4:30 5টার সময় ও গিয়ে মাদেরকে এনে আবার হোটেলে রেখেছে, মানে একটা বন্ধ ব্যাপার, মানে বুঝতে পারছো কিরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদের পুরো ব্যাপারটা হয়েছে। ওই সিএ এর গন্ডগোলের মধ্যে টেনশনের উপর দিয়ে গেছে। যখন বিয়ে হয়ে যখন ফাইনালি ব্যাঙ্গালোরে এসেছি না, মা গো, রিসেপশনের পরে আর কোনো ঝামেলা হয়নি, রিসেপশনের পরে আর কোনো ঝামেলা হয়নি। আমরা সুন্দরভাবে সুস্থ মতো আমরা তখন নিয়েতেও গেছি, ফেরওয়ালটাও গেছি, তারপরে আবার ফিরে এসেছি। তারপর 4-5 দিন আমরা বাড়িতে ছিলাম। তারপরে 5 তারিখে আমরা ব্যাঙ্গালোরে ফিরি, আর 6 তারিখ থেকে আমরা অফিস জয়েন করি। অফিস জয়েন করার 1 মাস, 6 ফেব্রুয়ারি আমরা অফিস জয়েন করি। 12 মার্চ আমার জন্মদিন ছিল, সেদিন আমরা লাস্ট অফিসে যাই। 13 তারিখ থেকে আমাদের 12 তারিখে বিকালে জানিয়ে দেওয়া হয় যে ওয়ার্ক ফ্রম হোম নেক্সট 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য, কারণ তখন কোভিডের অলরেডি অনেক ছড়াছড়ি হয়ে গেছিল। আর তারপরে 22 মার্চের থেকে কোভিড, তো আমাদের পুরো প্রথম বছরটা বিয়ের এইভাবেই কেটে গেছে। এইজন্য আমি বলি যে 2 বছর আমি কাউন্ট করি না, বলতে হয় 5 বছর, বাট এটা অ্যাকচুয়ালি নট। আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়া হয় বিয়ের পর, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা গোয়া যাই তখন, মানে দ্যাট ওয়াজ দ্য অনলি বেস্ট অপশন। আর কিন্তু আমাদের প্ল্যান ছিল যে আমরা এপ্রিল মাসে, যেই বছর বিয়ে হলো 20 মানে 2020-তে, সেই বছর আমরা এপ্রিল মাসে আমাদের দামান এন্ড দিউ যাওয়ার কথা ছিল। পুরো ওইভাবে প্ল্যান করেছিলাম, বাট এভরিথিং গট ওয়াশড অ্যাওয়ে। তো আমাদের এখন দামান এন্ড দিউ আর এখনো যাওয়া হয়নি, নিশ্চয়ই হবে না কেন। তো যাই হোক, এই ছিল আমাদের বিয়ের ছোট্ট গল্প, যেটা ছোট আর থাকে না, বাট ওই আর কি, যেটা হয় গল্প বলতে শুরু করলে একটা গল্পের সাথে রিলেটেড আরেকটা কথা থেকে, মানে এক কথা থেকে 2 কথা, 2 কথা থেকে 4 কথা। তোমরাও জানিও তোমাদেরও কোনো কারো বিয়েতে বা মানে পরিচিত কারোর মধ্যে যদি বিয়েতে এইরকম গন্ডগোল হয়েছে কিনা, যারা মেবি এক্সপিরিয়েন্স করেছে, আমাদেরও শুনতে মজা লাগবে। মানে হ্যাঁ, মজা লাগবে না, মানে আমাদের এটা মনে হবে যে চলো আমরা একা ছিলাম না এটার মধ্যে। জানি এরকম অনেকের সাথে হয়, তবে এই ছিল আমাদের বিয়ের গল্প। আশা করছি, জানি না তোমাদের ভালো লাগবে মন্দ লাগবে, যাই লাগবে, যেরকমই লাগবে ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিন, নতুন ব্লগে, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য নিচ্ছি বিদায়। বাই বাই, গুড নাইট।